আচ্ছা, তোমরা কি কখনো খেয়াল করেছো একটা নতুন সম্পর্ক এলে শুধু মানুষটা নয়, পুরো পরিবেশটাই কেমন বদলে যায়। ঘর একই থাকে, মানুষগুলো একই থাকে, তবু যেন সবকিছু কেমন পরিবর্তন হয়ে যায়। তোমাদেরও কি এমন হয়? নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাদ লাইফস্টাইলের আরো এক নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ হলো সোমবার। সকালে প্রত্যেক দিনের মতোই ঘুম থেকে উঠে বাসি টুকটাক কাজ সেরে চলে এসেছি রান্নাঘরে। কারণ ওই যে রান্নাটা তো আমাকে সকালে সারতেই হয়। তবে সবজিগুলো যেহেতু আগের দিন রাতেই কেটে রাখি, তাই সকালে তাড়াহুড়োটা একটু হলেও কম থাকে। মাছটা আগের দিন রাতেই ধুয়ে পরিষ্কার করে রেখে দিই, তাই সকালে উঠে আগেই মাছটা ভেজে নিয়েছিলাম। তারপরে এই যে সবজিগুলো দিয়ে দিচ্ছি, আলু, ফুলকপি, গাজর, বিনস সবকিছু দিয়ে মাছের ঝোল করব। আর এর মধ্যে খুব একটা বেশি কিছু মশলা আমি দিই না, ওই একটু আদা, জিরে, কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, আর তারপরে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। আর জানো তো, এবারে যে কাঁচা লঙ্কাগুলো তোমাদের দাদাভাই বাজার থেকে এনেছে, লঙ্কাগুলো এতটা পরিমাণ ঝাল যে একটা লঙ্কা দিলেই কিন্তু কাজ হয়ে যাচ্ছে। প্রথম দিন না বুঝতে পারিনি, তাই 3-4টে লঙ্কা তরকারিতে দিয়েছিলাম, কিন্তু এত ঝাল হয়ে গেছে বাবি তো খেতেই পারেনি, বাবান পর্যন্ত বলে বেড়াচ্ছিল মা তরকারিটা ভীষণ ঝাল হয়েছে। তো যাই হোক, এখন ওর জন্য একটু কম করে দিচ্ছি। আর সবজিগুলো ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলো একেবারে ঝোলেতে দিয়ে দিয়েছি। তবে আগে না মটরশুঁটি দেওয়ার কথা ভুলে গিয়েছিলাম, তাই ওটা এখন দিয়ে দিলাম। ভাই সেই গতবারে যখন এসেছিল তখন সঙ্গে করে এনেছিল এই তিলগুলো। রান্না করাই হচ্ছে না, কবে থেকে এটা পড়েই আছে। তো আগের দিন রাতে ওই জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর দেখো কতটা তেল বেরিয়েছে, হাত দিতেই হাতটা পুরো তেল তেলে হয়ে গেল। তো তাই ভালো করে এখানে জল দিয়ে আগে এটাকে ধুয়ে নিচ্ছি। আর তিলের মধ্যে না প্রচুর মাটি বালি থাকে, ভালো করে একটু ধুয়ে পরিষ্কার না করলে খাওয়া যায় না। আর এই ছাঁকনিটাতে না তিল ধুতে আমার খুব সুবিধা হয়। জানো তো, আমার না এরকম তিল ভর্তা খেতে খুব ভালো লাগে। তবে এই সব রান্নার চল আমার শ্বশুর বাড়িতে কোনোদিনই ছিল না। আমি বিয়ে হওয়ার পরই এগুলো একটু একটু করে শুরু হয়েছে। ওই যে আলু ফুলকপির ঝোলটা বসালাম, ওইভাবেও ঝোল কিন্তু আমার শ্বশুর বাড়িতে কখনো খাওয়া হয়েছে বলে মনে হয় না। আসলে জানো তো, বিয়ের পর যখন একটা মেয়ে বিয়ে করে প্রথম শ্বশুর বাড়িতে আসে, তখন শুধু ওই একটা মানুষ আসে না, মানুষটার সঙ্গে আসে তার ঐতিহ্য, তার সংস্কৃতি, তার শিক্ষা দীক্ষা, তার ভালো লাগা মন্দ লাগা, রান্না বান্না, আরো কত কিছু। সম্পর্ক শুধু সেই মেয়েটার সঙ্গে হয় না, সম্পর্ক হয় তার পরিবারের সঙ্গে, তার পরিবারের কালচারের সঙ্গে, মানুষজনের সঙ্গে, সমস্ত কিছুর সঙ্গে। তাই দেখবে বিয়ের পর একটা মেয়ে যখন শ্বশুরবাড়িতে আসে, শ্বশুরবাড়ির পরিবেশটা আস্তে আস্তে কিরকম পরিবর্তন হতে থাকে। একটা মিশ্র কালচার যেন তৈরি হয়, কিছু এ বাড়ির কিছু ওই বাড়ির, এইভাবেই কিন্তু পরম্পরায় চলতে থাকে। যদিও এই রকম পরিবর্তন অনেকেই মেনে নিতে পারে না, সেটা আমি জানি। তবে আমার বিয়ের পর আমার শ্বশুরবাড়িতে সেরকম কোনো ব্যক্তি খুব একটা ছিল না। যেহেতু আমি মহিলাবিহীন একটা সংসারে এসে পড়েছিলাম, তাই রান্না বান্নার ব্যাপারে খুব একটা হস্তক্ষেপ কারোর কোনোদিন হয়নি। তবে আস্তে আস্তে এই সব খাবারগুলো আমি যখন শুরু করেছি, তখন সবাই খুব আনন্দ সহকারেই এগুলো খেয়েছে, এবং মিথ্যে কথা বলবো না, সবাই এগুলো খেতে এখন অভ্যস্তও হয়ে গেছে। তবে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু তিল ভর্তাটা রেডি হয়ে গেছে। কিছুই বলা হলো না, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর খেতে কিন্তু এটা গরম ভাতে খুব ভালো লাগে। দুটো শুকনো লঙ্কা পুড়িয়ে এর সঙ্গে রেখে দিয়েছি, যদি ঝালটা কম মনে হয় তখন এটা মেখে খাওয়া যাবে, কারণ এই রান্নাটা একটু ঝাল হলে খেতে বেশ ভালোই লাগে। বাবির স্কুল আছে আজকে, তো ওকে স্কুলে দিয়ে এসেছি সকালে। তারপরে বাড়ি এসে টুকটাক কিছু ছোটখাটো কাজ করে বাবাকেও বাসে তুলে দিয়ে এসেছি। তারপরে এলাম এই যে ওর ঘরে। বেডশিটটা অনেক দিন ধরে হলো চেঞ্জ করা হয়নি,
তাই আজকে চাদরটা চেঞ্জ করে এই সাদা রঙের চাদরটা পেতে দিলাম। সাদা রং বা যে কোনো লাইট কালারের জামা কাপড়, বিছানার চাদর সবকিছুই দেখবে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। তবে এগুলো পাততে খুব একটা ইচ্ছা হয় না, কারণ অল্পেই বড্ড নোংরা হয়ে যায়। তবে যে কোনো লাইট কালারের চাদর বা সাদা রঙের চাদর বিছানায় পাতলে বিছানাটা দেখবে অনেকটা বড় লাগে, বেশ ভালো লাগে। আমার আগের দিনের ভিডিওতে প্রবাসে সৌমির রান্নাঘর থেকে তুমি কমেন্ট করেছো যে পুরো ভিডিওটা দেখলাম, খুব ভালো লাগলো। ঠিকই বলেছো, পারফেকশনিস্ট হতে গেলে মন খুব অস্থির হয়ে যায়। অনেক ধন্যবাদ বোন আমার ভিডিওটা ভালো করে দেখার জন্য, এবং তোমার যে পছন্দ হয়েছে তার জন্য আমি খুব খুশি। ইন্ডিয়ান ব্লগার শিবানী দিদিভাই তুমি কমেন্ট করেছো, সব মিলিয়ে খুব ভালো হয়েছে বোন ভিডিওটা। একদম ঠিক কথা বলেছো, সবাই কিন্তু 100% হতে পারে না, সবার মধ্যেই ভগবান কিছু না কিছু কমতি রেখে দেয়। গাজরের হালুয়া খুব সুন্দর হয়েছে। তোমাকে অনেক ধন্যবাদ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আওয়ার সিম্পল লাইফস্টাইল থেকে সাগরিকা তুমি কমেন্ট করেছো, কোনো মানুষই 100% পারফেক্ট হয় না, চেষ্টাটাই আসল। তুমি খুব সুন্দর করেই সংসারের সমস্ত কাজ করো। গাজরের হালুয়া ভালো হয়েছে, তবে গাজরটা একটু ঘিয়ে ভেজে নিয়ে করলে স্বাদ বাড়ে। ঠিকই বলেছো, তবে ওই যে বাড়িতে ঘি বা কাজু কিশমিশ কিছুই ছিল না, তাই যা ছিল তাই দিয়ে হালুয়াটা বানিয়েছিলাম। মনিকা ঘোষাল 1691 এই আইডি থেকে দিদিভাই তুমি কমেন্ট করেছো, কথাগুলো ভীষণ মন ছুঁয়ে গেল। অনেক অনেক ধন্যবাদ তোমাদের। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখেছো, যারা যারা সুন্দর কমেন্ট করেছো বা করনি, সবাইকেই অনেক ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য। আর এখন হলো সন্ধেবেলা আজকে একটু কড়াইশুঁটির ঘুগনি বানাবো। কড়াইশুঁটির ঘুগনিটা আমি এবছরই প্রথম করেছিলাম, তবে বাড়ির সবার খুব ভালো লেগেছে। আর তো কয়েকদিন পর বাজারে সেইভাবে কড়াইশুঁটি আর পাওয়া যাবে না, তাই যতদিন পাওয়া যাচ্ছে ভাবলাম কড়াইশুঁটির ঘুগনিটা বানিয়েই নিই। আর বাবিনা আজকে আমার সঙ্গে বসে বসে অনেকগুলো কড়াইশুঁটি ছাড়িয়ে দিয়েছে। আসলে বাচ্চা মানুষ তো, বড়দের যা দেখে তাই দেখেই শিখছে। তো যাই হোক, কড়াইশুঁটি সবই ছাড়ানো হয়ে গেছে। এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছিলাম, কড়াইতে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে। একটা মাঝারি সাইজের আলু কেটে ছোট ছোট করে দিয়েছি, আর একটা টমেটো দিয়েছি বড় মাপেরই। তো সমস্ত কিছু দিয়ে এই যে দেখো ভালো করে ভেজে নিচ্ছি। কড়াইশুঁটি তো সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না, তাই আলু আর টমেটোটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি, যাতে এগুলো একটু সিদ্ধ হয়ে যায়। আর বাটনাতে এর মধ্যে দিয়েছিলাম আদা, রসুন, জিরে, কাঁচা লঙ্কা আর হলুদ গুঁড়ো। সবকিছু দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। নিয়ে যখন টমেটো আলু একটু নরম হয়ে যাবে, তারপরে কড়াইশুঁটিগুলো দেব। এই রান্নাটা না খেতে সত্যিই খুব ভালো হয়। তোমরা বাড়িতে কে কে কড়াইশুঁটির ঘুগনি বানাও অবশ্যই কমেন্টে জানিও। তো যাই হোক, ভালো করে কড়াইশুঁটিগুলো দিয়ে মশলাটাকে এখানে কষিয়ে নিচ্ছি। আর ওই যে বললাম কড়াইশুঁটি তো সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না, তাই পরিমাণ মতো জল দিয়ে একটু এটা ঢাকা চাপা দিয়ে রেখে দেব, যাতে মশলাটাও ভালোভাবে রান্না হয়ে যায়, আর তার সাথে কড়াইশুঁটি, আলু, টমেটো সবকিছু একটু ভালো করে সিদ্ধ হয়ে যায়। এরপরে এতে স্বাদ মতো নুন দিয়েছিলাম আর একটু চিনি দিয়েছিলাম। এই ঘুগনিটা না একটু সামান্য মিষ্টি হলে খেতে দেখেছি বেশ ভালোই লাগে। 10-15 মিনিট একটু ফুটিয়ে নিয়েছি। আর দেখো কড়াইশুঁটিগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। আর যে আলুগুলো দিয়েছিলাম, কয়েকটা আলু এই যে চামচের সাহায্যে আমি একটু ভেঙে দিচ্ছি, তাহলে গ্রেভিটা একটু ঘন হয়ে যায় আর খেতেও বেশ ভালো লাগে। যদিও ঠান্ডা হলে কিন্তু এই যে গ্রেভিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। তবে ঘুগনিটা হয়ে যাওয়ার পর একেবারে শেষে বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি করে দিয়ে দেব। আর ধনেপাতাটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পুরো ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যায়। তবে খাওয়ার আগে যদি একটু কুচানো পেঁয়াজ এর সঙ্গে একটু মিশিয়ে নেওয়া যায়, তাহলে তো আর কিছু বলারই নেই, এতটাই দুর্দান্ত লাগে খেতে। তো যাই হোক, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।